আমার পেট চলায় না, কি করবো? আমলিক করে আমাদের কিছু আসে যায়। নাবিকরা যদি সত্যি সত্যি তাদের এই ধরনের দুর্দশায় পড়ে, আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি মনে করি তাদেরকে উদ্ধার করা এটা আমাদের ইমানি দায়িত্ব। তাদের প্রতি আমি সম্পূর্ণ সহানুভূতি প্রকাশ করছি, তাদের পরিবারের প্রতিও প্রকাশ করছি। কিন্তু যদি এটা সাজানো নাটক হয়, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। সেই কূটনীতির অঙ্গনের বরপুত্র এবং বীরপুরুষ জনাব পিটার হাস বেশ কিছুদিন নীরব থেকে তিনি আবার সরব হয়েছেন। সোমালিয়ায় জলদস্যুদের হাতে বাংলাদেশি 23 জন নাবিক সহ জাহাজ কিন্তু কি হয়েছে, আপনার কিডন্যাপিং হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। এটা নাকি সম্পূর্ণ সাজানো নাটক ভারত এবং বাংলাদেশের, এটাই আন্দাজ করছে জনগণ, যেটা নিয়ে আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক। মূলত প্রিয় দর্শক, আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। নতুন করে পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন করে সরব হয়ে উঠেছে, জেগে উঠেছে। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মওলা রনি। এবং কি ওবায়দুল কাদের সাহেব যে একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রেক্ষিতে অবশেষে নেতাকর্মী জোনায়েদ সাকি মুখ খুলেছে। এবং আগে আওয়ামী লীগ করতাম, এখন আর আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করে লাভ কি, এমন একটি কথা বলতেছে একজন রিক্সা চালক। রিক্সার চালকের ভিডিওটি ভাইরাল। তো মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, সর্বপ্রথম সেই রিক্সা চালকের বক্তব্যটি শুনে আসি। আমার পেট চলায় না, কি করবো? আমলিক করে আমাদের কিছু আসে যায়, আমার কিছু দেয়। কোন আমলিক করে আমার কিছু দেয়? পায় কারা? যারা দলীয় কাজ করে হারা পায়, হারা বাড়ি গাড়ি করে লাগছে, আমাকে কিছু নাই। আগামী নির্বাচনে সুস্থ নির্বাচন হলে তো ভোট নিশ্চয়ই দিতে যাবো। আর যদি সুস্থ নির্বাচন না হয় তো ভোট দেওয়ার দরকার নাই, ভোট তো হারাই দিয়ে লাগবে। ভোট দিতে যাওয়াই লাগবে না পাবলিকের, ভোট হারা নিজেরাই দিয়ে লাগবে। গেছে বছর রাত্রে দিয়েছে না, ওইভাবে দিয়ে লাগবে। আর রাত্রে ভোট দিয়েছে মানে ভোট দেওয়া লাগে না, এমনি হয়ে গেছে ভোট, ভোট যাওয়া লাগে না। অবরোধের সাপোর্ট করি আমি। হ্যাঁ, পেট চলায় না, কি করবো? রিক্সা চালাইলে পাই 300, 400, 200, আর কি করে? পেঁয়াজ কিনতে লাগে 120 টাকা, চাল কিনতে লাগে 70 টাকা, বাজার হয় না, কি করবো? এই জন্য সাপোর্ট করি আমরা। এটা তো মানে এই বিএনপি আর অমুক সমুক জ্বালায় না, জ্বালায় কারা দেখছেন আপনি দেখছেন জ্বালায় কারা? হ্যাঁ, জ্বালায় তো ওই মানে সরকারবাদী লোক, এছাড়া জ্বালায় না কেউ। আমরা গাড়ি চালাইয়া বাজার করতে পারি না। হ্যাঁ, 500 টাকা কামাইলে বাজারে লাগে 200 টাকা ঋণ যাওয়া লাগে। দেশ উন্নত হয়েছে কি? দেশ উন্নত হয়েছে। দেশ মানে উন্নত হইলে কি গরিবের পেট ভরবো? কোন আপনার দেশটা উন্নত হয়েছে? কি উন্নত হয়েছে? প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন সেই রিক্সা চালকের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমরা জোনায়েদ সাকি সাহেবের সেই বক্তব্যটি শোনাবো। ওবায়দুল কাদের সাহেবের একটি কথার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে ভারত যদি নির্বাচনের সময় পাশে না দাঁড়াতো তাহলে নির্বাচন সঠিকভাবে হতো না। এই বক্তব্যের প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছে জোনায়েদ সাকি। চলুন তার বক্তব্যটি শুনে আসি। সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। রোজার মাস ওবায়দুল কাদের সাহেব বলেছেন আপনারা এই রোজাকেও বাদ দিচ্ছেন না আন্দোলন থেকে, সেই জন্য আপনারা যতই আন্দোলন করবেন ততই অধোগতির দিকে যাবেন। মানে এগুলো বিষয়ে ওবায়দুল কাদের সাহেব নিজের ইতিহাসও ভুলে যান। তারা আওয়ামী লীগ রমজান মাসে কি করেছিল সেগুলো আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের অত্যন্ত ভালো করে স্মরণে আছে। কিন্তু বড় চোরদের না ধরে, ডাকাতদের না ধরে যখন আপনি ছোট চোরের উপরে দায় চাপান, তখন আসলে বোঝা যায় আপনি আসলে সমস্যার সমাধান করতে চান না, বরং সমস্যা থেকে আপনি লাভ দিচ্ছেন, সমস্যার বেনিফিশিয়ারি হিসেবে কতিপয়কে সুবিধা করে দিচ্ছেন এবং সেটাই করতে পারছেন। এইটা আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এটা হচ্ছে কারণ দেশে একটি জবাবদিহিতাহীন সরকার কায়েম আছে, জনগণের ভোট ছাড়া একটা সরকার কায়েম আছে, সরকার কায়েম আছে কতিপয় ক্ষমতার কুঠিতে থাকা লোকের সহায়তায়। তাদেরকে ক্রমাগত আরো বেশি লাভবান করে তোলাটাই সরকারের একমাত্র কর্তব্য, সেটাই তারা করছে। এই কারণে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। আমরা সেই কর্তব্যে আমাদের দায়িত্ব পালন করছি। আমরা জনগণের কাছে সে আহ্বান করছি আগামী 18 তারিখ এই রমজানের মধ্যে সীমিত পরিসরে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখছি এবং এই অব্যাহত থাকাটা চলবে। আমরা আশা করি জনতার চাপে অন্তত কিছুটা হলেও সরকার কতগুলো পদক্ষেপ নিতে বাধ্য হবে এবং যার মধ্যে আমাদের কিছুটা সুবিধা। রোজার মাস ওবায়দুল কাদের সাহেব বলেছেন আপনারা এই রোজাকেও বাদ দিচ্ছেন না আন্দোলন থেকে, সেই জন্য আপনারা যতই আন্দোলন করবেন ততই অধোগতির দিকে যাবেন। মানে এগুলো বিষয়ে ওবায়দুল কাদের সাহেব নিজের ইতিহাসও ভুলে যান। তারা আওয়ামী লীগ রমজান মাসে কি করেছিল সেগুলো আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের অত্যন্ত ভালো করে স্মরণে আছে। সেই সব বিষয়ে আমরা না তুলি। এই যে রমজান মাসে রাজনৈতিক কর্মসূচি দোহাইতা করছেন, রমজান মাসে আর সবকিছু বন্ধ আছে। যদি রমজান মাসে আর সবকিছু বন্ধ না থাকে এবং এমনকি ধর্মীয় দিক থেকে রোজা পালন করা, এটাতে সবকিছু করেই কিন্তু রোজা পালন করার জন্য নির্দেশনা আসে। রোজা পালন করা এই বিষয়টা এমন নয় যে আপনি মানে সিয়াম সাধনা করবেন কিন্তু সবকিছু বন্ধ করে, বরং কাজ করে আপনার প্রাতিষ্ঠানিক যে সমস্ত কর্তব্য আছে সেগুলো সম্পন্ন করেই কিন্তু আপনি রোজাটা করছেন। এটাই কিন্তু ইবাদত।
সেই হিসাবে আপনার যখন প্রাত্যহিক জীবনের সকল কিছুই মানে আপনার করতে হচ্ছে, আপনার সংগ্রামটা এখন প্রাত্যহিক জীবনের অংশে পরিণত হচ্ছে অথবা অগ্রাধিকারে পরিণত হচ্ছে, বেঁচে থাকা যাচ্ছে না ভাই, যে কারণে আমরা কর্মসূচি চালাই। জোনায়েদ সাকি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 3 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো গোলাম মাওলা রনি সাহেবের কথা। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমাদের বাংলাদেশের যে কূটনীতির অঙ্গন, সেই কূটনীতির অঙ্গনের বরপুত্র এবং বীরপুরুষ জনাব পিটার হাস বেশ কিছুদিন নীরব থেকে তিনি আবার সরব হয়েছেন এবং তার এই সরবতা খুব প্ল্যান ওয়াইজ তিনি এগুচ্ছেন। হঠাৎ করে তিনি বিএনপির নেতাদের সঙ্গে, কারামুক্ত নেতাদের সঙ্গে বৈঠক করলেন, তারপরে সিঙ্গাপুর গেলেন এবং সেখানে গিয়ে তিনি কি করেছেন তিনিও কিছু বললেন না, কিন্তু খবর রটে পড়ল যে তিনি সিঙ্গাপুরে ওবায়দুল কাদের, তারপর মির্জা ফখরুল সাহেবদের সঙ্গে একটি বৈঠক করেছেন মধ্যবর্তী একটি নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনার বিষয়। এখন এটি কি মধ্যবর্তী নির্বাচন না পুনর্নির্বাচন, এটি কি স্যাংশন নাকি অন্য কোনো কিছু, এটি নিয়ে যখন সমালোচনা একেবারে তুঙ্গে, তখন বাংলাদেশে মিস্টার পিটার হাস আবার নতুন করে এক যাকে বলা হয় তৎপরতা শুরু করেছেন, ভীষণ রকম তৎপরতা, নজিরবিহীন। এবং সেই তৎপরতাটা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে এই অর্থে যে আমি এই গত সপ্তাহে একটা লেখা লিখেছিলাম মিস্টার পিটার হাসকে, গত শুক্রবারের নয়া দিগন্তের একটি সম্পাদকীয়, এবং সেখানে মিস্টার পিটার হাসকে বলেছিলাম যে তিনি কি ভয় পেয়েছেন নাকি পথ হারিয়েছেন, এবং সম্ভবত তিনি সেই নিবন্ধটি পড়েছেন, খুব ভালোভাবে পড়েছেন। এবং সেখানে আমি তাকে অনেকগুলো বিষয় বলেছিলাম যে বাঙালি তাকে কিভাবে ভালোবেসেছে। 1, 2 নম্বরে বাঙালি যখন কাউকে ভালোবাসে, সে ভালোবাসার মানুষটির জন্য তারা কিভাবে নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, এটি ঐতিহাসিকভাবে সেই সম্রাট অশোকের আমল থেকে এখন পর্যন্ত বাঙালি এই ঐতিহ্যটি ধরে রেখেছে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, অনেকে রাজত্ব শেষ করে ফেলে, সব কিছু শেষ করে ফেলে। উদাহরণ হিসেবে আমি কলিঙ্গের যে যুদ্ধ, সেই যুদ্ধের ইতিহাস বর্ণনা করেছিলাম সেই লেখায় মিস্টার পিটার হাসকে বোঝানোর জন্য যে কলিঙ্গ ছোট্ট একটা রাজ্য ছিল, আজকের যে উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা, এবং আপনি জানেন যে ভারতের মধ্যে সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে উড়িষ্যা অন্যতম। সেই উড়িষ্যা রাজ্যের যে রাজা, সেই রাজা কি করলেন, ভারতের সম্রাট অশোক, এবং অশোক যেন তেন সম্রাট নয়, আজকের যে ভারত তার যে আয়তন, এই আয়তনে প্রায় 2.25 গুণ বড় এত বড় একটা সাম্রাজ্যের তিনি সম্রাট ছিলেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, এরকম বিশাল এলাকা সেই সম্রাট অশোকের অধীন ছিল। তো রাজ্য নিয়ে অশোকের সঙ্গে তার ভাইদের দ্বন্দ্ব সংঘাত চলছিল। তো এক ভাই পালিয়ে সে চলে এলো এরকম ঝাড়খণ্ডে, আজকের ঝাড়খণ্ডে বা এই উড়িষ্যাতে, যেটির আদি নাম ছিল কলিঙ্গ। তো সম্রাট অশোক কলিঙ্গের রাজাকে বললেন একে পাঠাও। রাজা বললেন যে আমি তাকে আশ্রয় দিয়েছি, আমি মরে গেলে তাকে পাঠাতে পারবো না। ফলে কি হলো, সম্রাট অশোক সেখানে আক্রমণ করলেন। আক্রমণ করার ফলে যুদ্ধক্ষেত্রেই 1 লাখের উপর সেই সৈন্যবাহিনী মারা গেল, কলিঙ্গের সৈন্যবাহিনী ওই আমলে, আজ থেকে প্রায় 2400 বছর আগে, 2300 বছর আগে। কিন্তু সমস্ত রাজ্য শেষ হলো, রাজা শেষ হলো, সম্রাট অশোক খুবই কষ্ট পেলেন যে ভাই হারালেন, রাজ্য হারালেন, এত লোক হারালেন, এই যুদ্ধের কী দরকার। এরপর থেকে তিনি আর জীবনে যুদ্ধ করেনি, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে গেলেন। কিন্তু ইতিহাস হলো এই যে বাঙালি যদি কাউকে আশ্রয় দেয়, ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা সে কখনো ফিরিয়ে নেয় না। 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন, সোমালিয়ায় যে বাংলাদেশের জাহাজসহ 23 জন নাবিক জলদস্যুদের হাতে বন্দী হয়েছে, সে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক এবং সন্দেহ পোষণ করছে জনগণ। চলুন সেই ভিডিওটি দেখে আসি। সোমালি জলদস্যু কর্তৃক বাংলাদেশি 23 জন নাবিককে বন্দী করা এবং সেই বন্দী করার পরবর্তীতে মিডিয়ার বিভিন্ন বক্তব্য, জনগণের বিভিন্ন মন্তব্য এবং নিউজগুলোর নিচের কমেন্টসগুলো পড়ে আমার কাছে একটু ভিন্ন কিছু মনে হচ্ছে, যেটা আমি শেয়ার না করে পারছি না। প্রথমত, নাবিকরা যদি সত্যি সত্যি তাদের এই ধরনের দুর্দশায় পড়ে, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমি মনে করি তাদেরকে উদ্ধার করা এটা আমাদের ইমানি দায়িত্ব। তাদের প্রতি আমি সম্পূর্ণ সহানুভূতি প্রকাশ করছি, তাদের পরিবারের প্রতিও প্রকাশ করছি। কিন্তু যদি এটা সাজানো নাটক হয়, আমি আবারও বলছি যদি হয়, আমার বক্তব্য বোঝার চেষ্টা করবেন, সেই নাটকটাকেও অবহেলা করার কোনো সুযোগ নেই। নাটকটা হতে পারে 2-3 ধরনের। একটা হচ্ছে এই ধরনের ইস্যু কাজ করে বাংলাদেশের জনগণকে একটা ইস্যুর ভিতরে সীমাবদ্ধ রাখা,
যে বিশাল একটা ইস্যু, এটা নিয়ে মাসকে মাস মানে যতদিন পর্যন্ত লোকগুলো মুক্তি না পাবে ততদিন পর্যন্ত এই ইস্যুটা কিন্তু ফিল্ডে থাকবে। আজ ভাত খেতে পারলো না, আজ ঘুম করতে পারলো না, আজ অস্ত্র তাক করিয়ে জলদস্যুরা তাদের মুখের দিকে বসে আছে, আজ এইমাত্র হেলিকপ্টার ভারত থেকে এসে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, জলদস্যুরা ভারতের হেলিকপ্টারে অ্যাটাক করেছে। এই নিউজের পরে নিউজ আসবে, কার সন্তান কি করছে, কার স্ত্রী কি করছে, সবগুলো জাতীয় পত্রিকায় আসবে। আর আপনি আমি বিবর থাকবো এই নিউজের মধ্যে, কিন্তু আমার ওই মানুষগুলোকে এক ধরনের ব্ল্যাকমেইলিং করে ভিতর থেকে রাজনৈতিক ফায়দা সরকার নিচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা। দ্বিতীয়ত, এটা বিদেশি কোনো বড় ধরনের ষড়যন্ত্র করে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই একটা ভিন্ন মাত্রায় কোনো যোগ দেওয়ার জন্য ষড়যন্ত্র কিনা, যে রাষ্ট্রগুলো এখানে সম্পৃক্ত হচ্ছে, আমার সেই জায়গা থেকে সন্দেহ হচ্ছে যে এটা একটা বড় মাপের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদেরকে জিম্মি করে ভিন্ন কিছু এখানে তারা সাজাচ্ছে কিনা। হতে পারে যে এই ভাইয়েরা জিম্মি হয়েছে সত্যি সত্যি এই ভাইয়েরা আসলে দোষী না, হতে পারে এই ভাই এবং এই ভাইদের কোম্পানিও এটার সাথে ইনভলভ থাকতে পারে, ভিন্ন নাও হতে পারে, ভিন্ন হতেও পারে, মানে তারা ইনভলভ থাকতেও পারে, ইনভলভ নাও থাকতে পারে। যদি ইনভলভ থাকে তাহলে এখানে বড় ধরনের একটি টাকার খেলা, কারণ জাহাজে যারা থাকে তারা তো জাহাজেই মাসকে মাস থাকে, তো তাদেরকে অ্যাটাক বা কেন করবে, আটকিয়ে বন্দি করলেই বা কি না করলেই বা কি, সেটা যদি প্রি প্ল্যান্ড কোনো বন্দি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু অনেক কিছু গবেষণার বিষয় রয়েছে যে কেন এমনও হতে পারে যারা তাদেরকে বন্দি করেছে সেই জলদস্যুরাও এই বড় মাফিয়া চক্রের সাথে সম্পৃক্ত হতে পারে, তথা ভারতের সহযোগিতায় যেই কথাগুলো বলা হচ্ছে উদ্ধার কার্যক্রম তারা এটা ফলো করছে, তারা এটা দেখছে, এমনও হতে পারে এই সব কিছুর নাটকের সাথেও তারা জড়িত থাকলেও থাকতে পারে। আমি একজন মানে রাজনৈতিক সমালোচক বিশ্লেষক হিসাবে এই সন্দেহগুলো আমার এই 3-7 দিনের অবজারভেশন থেকে বলছি। আরেকটা কাজ সেটা হতে পারে যে বাংলাদেশের এই যে অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গ্রেট থিংস, যে বিশাল একটি বিপদ থেকে রক্ষা করলেন শেখ হাসিনা এবং ভারতবাসী ঐক্যবদ্ধভাবে 23 জন নাবিককে উদ্ধার করলেন, সেটাও এক ধরনের ক্রেডিট নেওয়ার জন্য করতে পারে। পাশাপাশি এটাও করতে পারে এই জায়গায় যে সম্পদ এখন গোপনে চুক্তি হবে, তাদেরকে উদ্ধার করতে হলে আপনাকে তো সম্পদ আদি দিতে হবে, এই যত হাজার কোটি টাকা তারা এখান থেকে লোপাট করবে সেই ডলারগুলো বাংলাদেশ থেকে সাপ্লাই করে তারা সেখানে নিতে পারে। এবং এই ভাগদারটা সরকারের সুউচ্চ মহল থেকে শুরু করে যারা এখন বিভিন্ন ধরনের মানে কি বলে আপনার হেলিকপ্টার জাহাজ নিয়ে ওখানে যাচ্ছেন, আপনার নৌবাহিনীর সদস্যরা অন্য দেশে যাচ্ছেন, এই জায়গাগুলোতে তারা বড় ধরনের একটা অ্যামাউন্ট শেখ হাসিনার কাছ থেকে দাবি করে নিতে পারে। কারণ আপনি জানেন যে অবৈধ সরকারকে টিকানোর জন্য আপনি বাজেটে লিখতে পারবেন না যে অবৈধ সরকার ক্ষমতায় রাখার জন্য ভারতের সহযোগিতার জন্য তাদেরকে এত কোটি টাকা দিলাম, এটা তো বলতে পারবেন না। তাই এ ধরনের ইস্যু ক্রিয়েট করে ইস্যুর মাধ্যমে টাকা নিয়ে তারা উপকৃত হতে পারে আর শেখ হাসিনা কৃতজ্ঞতা পোষণ করতে পারে। যার কিঞ্চিত নমুনা আমরা ওবায়দুল কাদেরের আজকের বক্তব্যে টের পেলাম যে ভারত নির্বাচনের তাদের পাশে ছিল বলেই বিদেশি এবং অন্যরা কেউ কিছু করতে পারেনি, ভারত তাদের পরীক্ষিত বন্ধু হিসেবে এই কাজটি করেছে। আমার কাছে এই মন্তব্যগুলো মনে হয়েছে যে বাংলাদেশের বর্তমান এই যাবতীয় সিচুয়েশনগুলো থেকে ওভারকাম করার জন্য হয়তো এই জলদস্যু এবং সোমালিদের এই হঠাৎ করে এই জাহাজ আক্রান্ত হওয়ার পদ্ধতি আবিষ্কার হয়েছে, অথবা এটা আদৌ কিছু না হয়ে সত্য তাদের যে কোনোভাবেই মানুষ বিপদগ্রস্ত হতে পারে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মোর দ্যান 70% আমার কলব বলছে যে এখানে বড় ধরনের একটি গেম হচ্ছে এবং গেমের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই নাবিকরা সম্পৃক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকার সম্ভাবনা ধরে নিয়েই আমি নাবিকদের মুক্তি চাই, কিন্তু নাবিকদেরকে জিম্মি করে একটি নাটক সাজিয়ে যারা তাদেরকে জিম্মি করেছে তারা ওই মাফিয়া গোষ্ঠীর সদস্য থাকতে পারে, তাদের সাথে সম্পৃক্ত থাকতে পারে এবং এটা দিয়ে একটা বড় ধরনের বাজেট বাংলাদেশ থেকে নিয়ে নেওয়ার চক্রান্ত হতে পারে, বাংলার মানুষকে মিডিয়ার মধ্যে ব্যস্ত রাখতে পারে, বাংলার জনগণকে নিউজ দিয়ে আপনাকে আমাকে ব্যস্ত রাখতে পারে। আবার অবশেষে সেই একই রেশমার নাটক আপনারা নিশ্চয়ই জানেন কতদিন পরে উদ্ধার হয়েছিল, সেই রেশমা নাটক সাজিয়ে রেশমাকে চাকরি দিয়ে আপনার সেই সময়ের ভবন দশ, হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন রানা প্লাজার ইতিহাস, সেই ধরনের কিছু একটা হতে পারে। বাংলাদেশে প্রতিদিন যা হয়। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।